আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম টিচার। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা 9টা 5 বাজে মেয়েরা, তোমরা কি কেউ গ্রুপের লিংকটা দিয়েছো? জি মিস। ঠিক আছে, মানুষ জয়েন করুক, স্টুডেন্টরা জয়েন করুক, আমরা ক্লাসটা শুরু করি। আমরা এর আগে ক্লাসটা করেছিলাম 11 তারিখে, মনে আছে তোমাদের? এরা 11 তারিখে ক্লাস করেছিলাম, মনে আছে? জি মিস। 18 তারিখ
তো ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কি ভালো আছো? জি মিস। সবাই ভালো আছো? সবার পরিবারের সবাই ভালো আছে? ক্লাসটা শুরু করি, দেখো একটু সবাইকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? জি মিস। সবাই একটু বইটা নিয়ে বসবা, বইয়ের পৃষ্ঠা নাম্বার 64 বের করে রাখবা। ষষ্ঠ অধ্যায় আমরা পড়ছি। 11 তারিখে আমরা শুরু করেছিলাম, নাকি তার আগে শুরু করেছিলাম? ষষ্ঠ অধ্যায় আমরা 4 তারিখে শুরু করেছিলাম, পার্ট 1 পড়েছি। তারপরে 11 তারিখে পার্ট 2 পড়েছি। আজকে 18 তারিখ, আজকে আমরা 3 আর 4 পার্ট পড়ার চেষ্টা করব। একসাথে দেখি দুটো পার্ট পড়া যায় কিনা, ঠিক আছে? পার্ট 3 এ ছিল মানব বাংলাদেশে মানব উন্নয়ন, আর পার্ট 4 হচ্ছে মানব উন্নয়ন সূচক। এই দুইটা পার্ট পড়ার পরে আমরা যেসব বিষয় জানতে পারবো সেটা হচ্ছে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে জানতে পারবে। মানব মানে তো মানুষ, আমাদের যে আমরা যে মানুষ, আমাদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে জানতে পারবে। এই কথাটা তোমরা আগে শুনেছো কিনা জানি না। দারিদ্র্যের দুষ্ট একটা চক্র, যেটাকে বলা হয় চাকার মতো ঘুরছে, সেটাকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র সম্পর্কে তোমরা জানতে পারবে। নাম্বার 3, মানব উন্নয়ন সূচক কি সে সম্পর্কে জানতে পারবে। নাম্বার 4, জীবনযাত্রার মান বলতে কি বোঝায় সে সম্পর্কে জানতে পারবে। আর মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে পারবে, বা বাংলাদেশের অবস্থাটা কোন পর্যায়ে আছে সে সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আমরা চলে আসি। আচ্ছা, যাই হোক, এটা আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোন খাতে কোনটার অবদান আছে সে সম্পর্কে আমরা দেখেছিলাম, তোমাদের মনে আছে? জি মিস। আচ্ছা, এটা মনে থাকার কথা না, যখনই জিজ্ঞেস করবো তখনই কিন্তু তোমাদের কারোরই মনে থাকার কথা না। এটা তোমরা একটা বড় শিটে বা কাগজে রেখে টেবিলের উপরে লাগিয়ে রাখবা, প্রতিদিন একবার করে যেন চোখে পড়ে। এটা এবং পরের লাইন পরেরটাও আছে। এইরকম কতগুলো জিনিস আছে যেগুলো মনে রাখা যাবে না তুমি যতই মুখস্থ করে রাখো। মানুষ তো, ব্রেনে তো এত কিছু থাকে না, প্রতিদিন একবার করে দেখলে দেখবা মনে থাকবে। এটা কাজ হচ্ছে তোমাদের একটা বড় কাগজে করে টেবিলে অথবা ক্যালেন্ডারের সামনে সেটে রাখা, ঠিক আছে? তাহলে দেখবা মনে থাকবে। আচ্ছা, দারিদ্রের দুষ্ট চক্রটা আমরা পড়ছি, তার আগে একটু দেখি আমরা বইটাতে আসি। সবার সামনে বইটা আছে? আচ্ছা, দেখো, বাংলাদেশে মানব উন্নয়ন, বাংলাদেশে মানুষের উন্নয়নটা কিভাবে হচ্ছে দেখো। মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। প্রত্যেকটা মানুষই চায়, যে মানুষও চায় এবং আমরা দেশও চায় যে কেউ যেন কারো বোঝা না হয়, তাই না? আমরা চাই না কেউ কারো বোঝা হোক। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে, আবার কেউ মেধা দিয়ে নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে। কেউ শারীরিক পরিশ্রম করে, কেউ মানসিক পরিশ্রম করে, মেধাশ্রম করে। দেখবো কেউ বসে বসে অনেক কাজ করছে, আর কেউ দেখবো শারীরিক পরিশ্রম করছে। আমরা দেখি, তাই না? দুই রকম শ্রমের কথা আমরা জানি এবং ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। দেশের কৃষি, শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা ও খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুতরাং দেশের সকল মানুষকে
তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে। দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। অতএব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এখানে কথাগুলো একটু দেখো, মানে সোজা জিনিস, কিন্তু একটু বুঝে শুনে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এটাকে বলা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এই প্যারাটাতে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? এরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। কোনো অসুবিধা আছে কারো কোথাও বুঝতে? নো ম্যাম। আমার কথা মানে বোঝা গিয়েছে? আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি মিস। তাহলে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো, বা মানব সম্পদের উন্নয়ন বলতে কি বুঝো, মানব সম্পদের উন্নয়ন কাকে বলে, যেভাবেই হোক না কেন প্রশ্ন উত্তর কিন্তু এরকমটাই হবে। আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। এবার দেখি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের প্রেক্ষিতে, মানে এমনিতে মানব সম্পদ উন্নয়ন বলতে এটা বোঝায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়? 1 জানুয়ারি 2017 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 16,27,00,000। তাহলে এখন আরো 4 বছর গিয়েছে, জনসংখ্যা অবশ্যই বাড়ার কথা, যদিও মৃত্যু বেশি হয়েছে এই 2 বছরে, কিন্তু তারপরেও জনসংখ্যা কিন্তু আরো বেড়েছে। তাহলে 16,27,00,000 ছিল 2017 সালে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 11 সালে ছিল 14,97,72,334 জন। এগুলোকে একটু দাগ দিয়ে রাখবা এবং মাথায় রাখবা, মনে রাখতে হবে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এই হিসাবগুলো রাখে সব সময়, প্রতি মাসের হিসাব রাখে, প্রতিদিনের হিসাব রাখে, প্রতিদিন কতজন জন্মগ্রহণ করছে, যে জন্ম নিবন্ধন করা হয়, মৃত্যু নিবন্ধন করা হয়, এগুলোর হিসাবগুলো কিন্তু পরিসংখ্যান ব্যুরোর কাছে সবসময় আপডেট অবস্থায় থাকে। আর এমনিতে তোমরা জানো আদমশুমারি হয় কত বছর পর পর? 10 বছর পর পর। 10 বছর পর পর। দেখবা 10 বছর পর পর বাড়িতে কিছু লোকজন আসে, 2-1টা লোক আসবে, এসে জিজ্ঞেস করে আপনাদের বাড়িতে এত বয়সের লোক কতজন আছে, এত বয়সের কতজন আছে। দেখেছো এরকম? তোমাদের মানে জানা আছে? জি মিস। তো এটা 2021 সালে হওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু এখনো দেখছি না তারা আসছে, কারণ যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন। ঠিক আছে? ডিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটাকে পরিসংখ্যান ব্যুরোর কথা বলছে, পরিচালিত সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2016-17। এই যে এরকম 2016-17 যখন বলা হয় তখন বোঝা যায় কোন মাস থেকে কোন মাসের কথা বলা হচ্ছে? জানো 2016-17 মানে কি? তো বলতে পারবা? মিস 2016 থেকে 17। হ্যাঁ, 2016 থেকে তো 17। 2016 সালে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত? 2017 সালে জানুয়ারি থেকে 2017 সালের জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ বলো, 2016 সালের জানুয়ারি থেকে 2017 সালের জানুয়ারি পর্যন্ত। আচ্ছা, আমি 2016 সালের জুলাই মাস থেকে 2017 সালের জুন মাস পর্যন্ত। ভেরি গুড, ভেরি গুড। এই যে বুঝতে পেরেছি, এটাকে বলা হয় অর্থ বছর। 2016 সালের জুলাই মাস থেকে 2017 সালের জুন মাস পর্যন্ত, দেখো 12 মাস হচ্ছে, এই 12 মাসকে বলা হয় অর্থ বছর। আর এই যে জানুয়ারি টু জানুয়ারি হচ্ছে একাডেমিক বছর। ঠিক আছে? তাহলে 2016 সালের জুলাই থেকে 2017 সালের জুলাই মানে জুন পর্যন্ত 15 বছরের উপরে, যারা 15 বছর উপরে, মাত্র 6,35,00,000 মানুষের কর্মসংস্থান ছিল। তাহলে এই যে মানুষের সংস্থান, আমাদের জনসংখ্যা 16 কোটি, তার মধ্যে মাত্র 6,35,00,000 মানুষের কর্মসংস্থান ছিল, বাকি 10 কোটি মানুষ কিন্তু কর্মসংস্থান সেভাবে ছিল না। উক্ত শ্রমশক্তির শতকরা
এই যে 6,35,00,000 মানুষের মধ্যে আবার শতকরায় ভাগ করা হয়েছে, শতকরা 40.6 ভাগ কৃষি থেকে, কৃষিতে তারা আয় করে, মানে কৃষিতে জীবিকা নির্বাহ করে। 20.4 ভাগ হচ্ছে শিল্প, 39.0 মানে 39 ভাগ বিভিন্ন সেবা খাতে নিয়োজিত রয়েছে। তাহলে এগুলোকে ভাগ করে করে দেখা হয়েছে যে এগুলো এক একজন কোন কোন খাত থেকে তারা কর্মসংস্থানে আছে। মোট জনসংখ্যার 4,35,00,000 পুরুষ আর 2 কোটি নারী কাজে নিয়োজিত রয়েছে। এই যে 6,35,00,000 কর্মসংস্থান, তাদের মধ্যে বলা হচ্ছে 4,35,00,000 পুরুষ আর মাত্র 2 কোটি নারী কাজে নিয়োজিত রয়েছে। বাকি মানুষ কি আছে, সার্বক্ষণিক কাজের সাথে যুক্ত না, তারা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। তবে তাদের মধ্যে 15 বছরের নিচের শিশু কিশোর ও বৃদ্ধ মানুষ রয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো এখানে কথাগুলো? যে দেখো নারীর কর্মসংস্থান আরো কম, 4 কোটি, সেখানে অর্ধেক। তার মানে কি আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাই না? কেন আমরা আরেকজনের বোঝা হয়ে থাকি? আমাদের দেশে সাক্ষরতার হার এখন দ্রুত গতিতে বাড়ছে। সাক্ষরতা মানে বুঝো তো, যে অনেক সময় আমরা বলি যে শুধুমাত্র নিজের মানে দেখবো যে অনেকে নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, এতই নিরক্ত। দেখবা টিপসের ব্যবস্থা আছে কোনো কোনো জায়গায়, দেখেছো? দেখেছো মেয়েরা টিপসই? জি মিস। তাহলে আমাদের দেশে সাক্ষরতার হার এখন দ্রুত গতিতে বাড়ছে, এখন কিন্তু মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্ন হচ্ছে। বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, বর্তমানে কত? 72.9। এটা পাওয়া গিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2019 সালে। 2009 সালে এটা ছিল 54.8। মানে 19 আর 9, 10 বছরের মধ্যে তাহলে বেড়েছে কত পার্সেন্ট? এটা একটু মাথায় রাখবা, 72 থেকে 54 বাদ দিলে কত পার্সেন্ট বাড়লো? কত পার্সেন্ট হলো বলো তো? 18% বেড়েছে। এই যে এরকম করে নিজেদেরকে কিন্তু একটু হিসাব করে রাখতে হবে যে কত পার্সেন্ট। এটা অনেক সময় আমরা অবজেক্টিভে দিয়ে দিই যে তোমরা দেখি প্রথমটাও জানো কিনা, পরেরটাও জানো কিনা, কত পরিমাণ বেড়েছে। দেশে স্বাস্থ্য, চিকিৎসা ও বাসস্থানে ব্যাপক সমস্যা রয়েছে। ফলে আমাদের বিপুল জনগণের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত কঠিন কাজ। দারিদ্র্যের কারণে অনেক মানুষ তাদের সন্তানদের শিক্ষা ও খাদ্যের যোগান দিতে পারছে না। ফলে তারা দ্রুত দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে উঠতে পারছে না। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার কারণ দারিদ্র্যের দুষ্ট চক্র। চক্র মানে কি? চাকা, সবসময় ঘুরছে। খাওয়া পাচ্ছে না, সেজন্য শ্রম দিতে পারছে না, শ্রম দিতে পারছে না যার কারণে আয় করতে পারছে না, আয় করতে পারছে না বিধায় সঞ্চয় হচ্ছে না, সঞ্চয় হচ্ছে না বিধায় তারা বিনিয়োগ করতে পারছে না। এই যে একটা চক্র সারাক্ষণই সবসময় ঘুরছে। নিচের উদাহরণটা পড়লেই এই চক্রটি কিভাবে মানব সম্পদে পরিণত হওয়ার পথে বাধা তা পরিষ্কার বোঝা যাবে। একটু দেখি আমরা এটা পড়ি, তারপরে আমি আমার একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। দেখো, দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয়। তাই এরা কাজ পায় না বা করতে পারে না, যেহেতু দুর্বল সেজন্য কাজ করতেও পারে না। ফলে আয় কম হয়। কম আয়ের কারণে সঞ্চয় করতে পারে না বা কম সঞ্চয় হয়। সঞ্চয় কম হলে মূলধন কম হয়, ফলে বিনিয়োগও কম হয়। বিনিয়োগ যখন কম হয় তখন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, তাই অনেক লোকই কাজের অভাবে দরিদ্র থেকে যায়। সুতরাং দারিদ্র্যের এই চক্রাকার আবর্তের কারণে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশের মানব সম্পদ পরিস্থিতির উন্নয়নের জন্য প্রয়োজন জনসাধারণকে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও কারিগরি শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তো দেখো, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো যে কিভাবে চক্রটা কিভাবে আবর্তিত হচ্ছে? এবং দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝো, দারিদ্র্যের দুষ্টচক্র কি, এটা সম্পর্কে কিন্তু প্রশ্ন হয়। দেখো, আমি একটু চিত্রের মাধ্যমে দেখিয়েছি। দেখো, এটা দেখো, এটা দারিদ্র্যের দুষ্টচক্র বলতে সাধারণত দারিদ্র্য
কিভাবে দারিদ্র্যের জন্ম দেয় তা বোঝায়। দেখবা দরিদ্র মানুষ সেজন্য তার পরিবার দরিদ্র, কাজে সেও দরিদ্র। মনে করো স্বল্প পুঁজি বিনিয়োগে ব্যবসা শুরু করবে। এই স্বল্প পুঁজির জন্য কম উৎপাদন হবে। এই কম উৎপাদনশীলতা যা আবার কম আয়ের দিকে তোমাকে পরিচালিত করে। আচ্ছা, এটা যে আমরা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ধরো তোমার গ্রামে দরিদ্র কৃষক আছে। ওই দরিদ্র কৃষকটি পর্যাপ্ত খাবার পায় না, যা তাকে দুর্বল করে তোলে। দুর্বলতার ফলে তার কাজের দক্ষতা হ্রাস পায়, ফলস্বরূপ সে কম আয় করে এবং তার এই কম আয় আবার তাকে দারিদ্র্যের দিকেই ধাবিত করে। একটু দেখো চিত্রটা, যে লো ইনকাম, যদি আমরা প্রথম থেকে ধরি, লো ইনকাম, লো সেভিংস, লো প্রোডাক্টিভিটি, লো ইনভেস্টমেন্ট। আমরা যদি এভাবেও দেখি, আমরা পার ক্যাপিটা ইনকাম, স্বল্প মাথা পিছু আয়, যদি আমরা এভাবে চক্রটা দেখি, দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝায়? দেখতে পাচ্ছ সবাই আমার স্ক্রিনটা? সবাই কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, মাথা পিছু আয় কম, সেজন্য স্বল্প সঞ্চয় হচ্ছে। সঞ্চয় কম দেখে বিনিয়োগ কম, বিনিয়োগ কম দেখে মূলধন গঠনের পরিমাণটা কম, স্বল্প উৎপাদন শক্তি, উৎপাদিকা শক্তি, এবং তার ফলে হচ্ছে স্বল্প উৎপাদন, আবার মাথা পিছু আয় কম। এই যে একটা চাকার মতন ঘুরছে, এটাকে বলা হয় দারিদ্র্যের দুষ্ট চক্র। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো। নিয়েছো সবাই? ইয়েস ম্যাম। তার আগেরটা নাও, এটাও নাও, স্ক্রিনশট নাও এটা। আচ্ছা, এখানে বুঝতে কোথাও কারো সমস্যা আছে বলো? নো ম্যাম। নো ম্যাম। তার মানে এটা চক্রের মতো কিন্তু ঘুরছে, যে সমস্যা থেকে সমাধানের জন্য যে ব্যবস্থা, সে ব্যবস্থা কিন্তু হচ্ছে না। আমার কথা বুঝতে পেরেছো? এবার দেখি আমরা মানব উন্নয়ন সূচক বলতে কি বুঝো। মানব উন্নয়ন সূচক, আচ্ছা, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেগুলো আমরা আগেই পড়েছি, মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি হিসাবগুলোতে যে সমস্ত শ্রম বাজারে বিক্রি করা হয় সেগুলোকে ধরা হয় না। মানব উন্নয়ন সূচকে এগুলোকে ধরা হচ্ছে না। ফলে একটি বিশাল জনগোষ্ঠীর শ্রম জাতীয় আয়ের অংশ হিসেবে মর্যাদা পায় না, যা প্রকারান্তরে মানুষে মানুষে অসমতা সৃষ্টি করে। সমতা না, সমান না, অসমতা সৃষ্টি করে। যেমন কি কাজ? যেমন দেখো, গৃহস্থালীর দৈনন্দিন কাজে নারীরা যে শ্রম দেয় তা হিসাবের মধ্যে না নেওয়ায় একদিকে যেমন মোট জাতীয় উৎপাদনের প্রকৃত হিসাব পাওয়া যায় না, অন্যদিকে তা গৃহস্থালী কাজে নারীর শ্রমকে মূল্যহীন করে তোলে। আবার এই একই কাজ মহিলারা যে কাজ করে, মায়েরা যে কাজ করে, এই কাজটা যদি আমরা একজন গৃহকর্মীকে দিয়ে করাই, তাকে কিন্তু প্রতিটা কাজের জন্য আমাদের টাকা পেমেন্ট করতে হয়। সেটা বলছে যে যখন টাকা পেমেন্ট করতে হয় তখন আমরা ধরছি, কিন্তু যখন টাকা পেমেন্ট করছি না তখন কিন্তু আমরা ধরছি না, যে টাকাটা আমাদের শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত, জাতীয় আর অন্তর্ভুক্ত। উপরোক্ত সমস্যা সহ আরো সীমাবদ্ধতার কারণে একটি দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন আছে তা জানার জন্য ব্যবহার করা হচ্ছে মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখানে নানান সূচক ব্যবহার করে দেখা হয় যে একটি দেশের অর্থনীতি কতটা কল্যাণমুখী। কয়েকটি উল্লেখযোগ্য সূচক হচ্ছে গড় আয়ু, মানুষের গড় আয়ু কত, এখন কিন্তু অনেক বেড়েছে। গড় সামাজিক অসমতা, প্রসবকালীন মৃত্যুর হার, অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মৃত্যু হচ্ছে জটিলতার কারণে। কি কারণে এগুলো দেখা হচ্ছে? বেকারত্বের হার, দারিদ্র্যের হার, শিশু শ্রমের হার, কর্মহীন এবং সামাজিকভাবে অসহায় হতদরিদ্রের হার, বাল্য বিবাহের হার, বাল্য মাতৃত্বের হার, আয়ের বৈষম্যের হার, সাক্ষরতার হার, পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন ইত্যাদি। এই বিষয়গুলোকে বলা হচ্ছে মানব উন্নয়ন সূচক। তোমরা এই যে বর্তমানে যে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, এখন বলছে না যে মানুষ কিন্তু এখন নতুন করে আরো দরিদ্র হচ্ছে, যারা কাজ করতো তারা কাজ পাচ্ছে না, এরকম শুনেছো তোমরা? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? আমার কথা কি বুঝতে পারছো?
জি মিস। এস মিস, কোনো কথা বুঝতে অসুবিধা হলে আমাকে জানাও। একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু বুঝতে পারবা। এটা কিন্তু একদম সাধারণ কোনো কথাগুলো না, একটু মনে রাখতে হবে, একটু বুঝতে হবে, ঠিক আছে? কোন দেশের জনগণের জীবনযাত্রার মান কেমন তা বোঝার জন্য এ সংক্রান্ত কিছু নির্ধারক তথ্য প্রয়োজন, যাকে সেগুলোর মানব উন্নয়নের সূচক বলা হয়। যেমন জনগণের সাক্ষরতার হার কত, ছাত্রভর্তির সংখ্যা বা হার কত, তাদের আয় কত, ব্যয় কত, তারা কেমন বাড়ি ও চিকিৎসা পাচ্ছে, তাদের খাদ্যগ্রহণের অবস্থা কেমন ইত্যাদি। এ ধরনের বেশ কিছু সূচককে একত্রিত করে বলা হয় ওই দেশ বা জনগোষ্ঠীর জীবনযাত্রার মান কেমন। তাহলে জীবনযাত্রার মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে পারবা? এবার দেখো মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা। সামিয়া আছো ক্লাসে? সামিয়া ইসলাম আছো? আচ্ছা দেখো মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা। বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক খাতে বাজেটের 20% বেশি ব্যয় করছে। যে মোট 100% যে বাজেট তার মধ্যে 20% ব্যয় করছে কোন কোন খাতে? এইগুলো খাতে। 2019 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 135তম। এতগুলো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 135, যা 2014 সালে ছিল 142। সরকার শিক্ষার স্তরে সমান সুযোগ সৃষ্টি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে দক্ষ ও যোগ্য মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি একটা চালু হয়েছে 2010 সালে, প্রণয়ন সন্ধানা কর্মসূচি হাতে নিয়েছে। এই 2010 সালের পর থেকে কিন্তু তোমরা তখন আরো ছোট ছিল, তখন থেকে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা এরকম হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60% মহিলা শিক্ষক নিয়োগের বিধি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকের হার 1991 21% থেকে বর্তমানে 64.9%। মহিলাদেরকে প্রাথমিক বিদ্যালয়ে অধিক পরিমাণে নেওয়া হচ্ছে, 60% নেওয়া হচ্ছে। এছাড়া সরকার স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ায় প্রজনন হার ও মৃত্যু হার কমেছে। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, নবজাত শিশু ও মাতৃমৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে, অপুষ্টির হার হ্রাস পেয়েছে। বাংলাদেশে 2016 সালে পরিচালিত সর্বশেষ থানা আয় ব্যয় জরিপ অনুযায়ী 2010 সাল থেকে 2016 সালের মধ্যে আয় ভিত্তিক দারিদ্র্যের হার হচ্ছে 31.5%। আচ্ছা 2010 সাল থেকে আয় ভিত্তিক দারিদ্র্য হচ্ছে 31.5% থেকে 24.3% নেমে আসে। অপরদিকে 2005 সাল থেকে 2010 সালের মধ্যে আয় ভিত্তিক দারিদ্র্যের হার 40% থেকে 31.5% নেমে আসে। এটা পাওয়া গেছে কবে? 2019 সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। সরকার গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা, হতদরিদ্র, বিশেষ করে বয়স্ক, দুস্থ নারী, প্রতিবন্ধী, এতিম সহ আরো অনেককে নগদ ভাতা ও বিনামূল্যে খাদ্য প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে। এর পাশাপাশি একটি বাড়ি একটি খামার, আশ্রয় ও গৃহায়ন ইত্যাদি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় উক্ত অর্থনৈতিক কর্মসূচি প্রণয়ন ও সফলভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতিমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি পেয়েছে, যেটাকে বলা SDS। ঠিক আছে? মাথাপিছু আয়ের দিক থেকে 2015 সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। 2018 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। এগুলো কত সালে কোনগুলো হচ্ছে এগুলো কিন্তু তোমাদের লিখে লিখে মনে রাখতে হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ভঙ্গুরতা
এই 3টি সূচকে যে কোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ 3টি সূচকের মানদণ্ডেই উন্নীত হয়েছে। এই কারণে জাতিসংঘ থেকে 2024 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে। উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে মানব উন্নয়ন সূচকের নিরিখে বাংলাদেশের তুলনা করলেই আমরা এই অর্জনের যথার্থতা অনুধাবন করতে পারব। এই যে এখানে অনেকগুলো হিসাবের বিষয়গুলো আছে, এগুলো কারো পক্ষে মনে রাখা সম্ভব না। এটা তোমার কেন আমার কেন কারো পক্ষে সম্ভব না যদি না আমরা সেগুলোকে লিখে লিখে রাখি। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি মিস। আমি কি করব, ওই যে জ্ঞানমূলক প্রশ্নগুলো যখন তৈরি করব তখন এগুলোকে খুব ভালো করে তৈরি করব যাতে মনে রাখার মতো করে তৈরি করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে দেখো আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, এখানে বুঝতে কারো অসুবিধা আছে মেয়েরা? মানে কোনো লাইন বা শব্দে বুঝতে অসুবিধা আছে? নো মিস। এই যে বাড়ির কাজের প্রশ্নগুলো দেখো, আমি তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো দিয়েছি। আরো প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হতে পারে তোমরা কিন্তু আরো অতিরিক্ত প্রশ্ন উত্তর তৈরি করতে পারবা। দেখো প্রশ্ন দিয়েছি, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো? বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের বর্ণনা দাও। দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে বর্ণনা করো। মানব উন্নয়ন সূচকের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? মানব উন্নয়ন সূচকের মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করো। এখানে কিন্তু একে চিহ্নিত করা না, এখানে কথাগুলো উল্লেখ করে করে চিহ্নিত করা। আর দিয়েছি পার্ট 3 ও পার্ট 4 থেকে 30টি জ্ঞানমূলক প্রশ্নোত্তর তৈরি করো। এখানকার প্রশ্নগুলোকে লিখে রাখবা যখন জ্ঞানমূলক প্রশ্ন VVI। আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি মিস। তোমাদের চ্যাট বক্সে এখন অনেকজন বাকি আছো, চ্যাট বক্সের নামগুলো লিখে দাও। এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? জি মিস। তোমাদের জন্য একটু মানে সবার কি নেওয়া হয়েছে? প্রশ্নোত্তরটা কি পারা যাবে? জি মিস, ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা, এই ষষ্ঠ অধ্যায়টাতে লিখে রাখবা VVI, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে এবং হবে। এই অধ্যায় থেকে প্রশ্ন দেখবা, সৃজনশীল প্রশ্ন অনেক সময় 2টাও দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন কথা, আর কার কোনো প্রশ্ন আছে? তোমাদের গ্রুপে কোনো মেসেজ পেয়েছো তোমরা? জি মিস। গ্রুপে কোনো মেসেজ দেখেছো? মিস কি সম্পর্কে? দেখো গ্রুপটা একটু দেখে বলো দেখি, গ্রুপে কোনো মেসেজ? অ্যাসাইনমেন্টের। গ্রুপে কোনো মেসেজ মিস পেয়েছো? অ্যাসাইনমেন্টের না? তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয় দেখেছো? জি মিস। কি বলা হয়েছে এটাতে? মিস বলা হয়েছে প্রতি থার্সডে আমাদের অ্যাসাইনমেন্ট জমা নিবে আর নতুন করে একটা দিবে, কিন্তু এর জন্য নতুন করে আর কোনো মেসেজ দেওয়া হবে না। মানে আর বৃহস্পতিবার থার্সডে 10 থেকে 12টা, ঠিক আছে? এই যে আমরা স্কুলের মানে বুধবারের মধ্যে যখন যেতে হয়, তোমাদেরকেও হয় আমাদেরকেও হচ্ছিল, তখন আমাদের কিন্তু তোমাদেরও অসুবিধা হচ্ছিল, আমাদের ভীষণ অসুবিধা। তোমাদের ক্লাস না করলেও হয়তোবা জবাবদিহিতা নেই, কিন্তু আমাদের তো আছে, যার জন্য আমরা ক্লাস করেই হয়তোবা দৌড় দিয়েছি। এইটা খুব ভালো কাজ করেছে বৃহস্পতিবার করে দেওয়াতে। এবং বলা হচ্ছে যে স্কুল থেকেই যে তোমাদেরকে দিবে তাও কিন্তু না, তোমাদেরকে কোন ওয়েবসাইট থেকে পাবা সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তাই না? মিস। তাহলে এই বৃহস্পতিবার তোমাদেরকে যারা বাকি আছে তারা কি জমা দিতে যাবা, মানে আগামীকাল? আগামীকাল কে কে যাবা জমা দিতে? মিস স্যাররা যেহেতু বলেছে যেতে হবে। আচ্ছা, যারা জমা দাও নাই, হ্যাঁ, তোমরা কিন্তু জমা দিয়ে আসবা। আর একটা বিষয়, তোমরা অ্যাসাইনমেন্টের মানে ক্রমিকটা লিখবা, কত নাম্বার অ্যাসাইনমেন্ট। হয়তো বাংলাদেশের বিশ্ব পরিচয় তুমি 2 নাম্বার অ্যাসাইনমেন্ট, কিন্তু আসলে অ্যাসাইনমেন্টের নাম্বারটা কত?
এটা কিন্তু লিখবা তোমরা, ঠিক আছে? বাংলাদেশের বিশ্ব পরিচয় 2 নাম্বার, কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার কত ছিল এটা? ওটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট ছিল? মিস 2। আমি বলছি ঠিক আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের সাবজেক্ট অনুযায়ী এটা 2 নাম্বার, কিন্তু এই যে সরকার এতগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার মধ্যে কত নাম্বার ছিল? মিস দশম সপ্তাহ। 10 নাম্বার। তাহলে এই যে অ্যাসাইনমেন্ট নং 10 এটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নং 10, কারণ তোমরা অনেকেই আছো স্যার যেহেতু এরকম উল্লেখ করে দেয় প্রথম থেকে এই পর্যন্ত, অনেক সময় দেখা যায় 1 নাম্বারটাও জমা দিচ্ছ, 2 নাম্বারটাও জমা দিচ্ছ, তখন আমাদের কিন্তু খাতাকে আলাদা করা একটু কঠিন হয়ে যায়। খাতা দেখতে বসে যখন সবগুলো দেখতে দেখতে আরেকটা খাতা অন্যরকম হয় তখন অসুবিধা হয়ে যায়। সেই জন্য লেখার সময় তোমরা লিখবা অবশ্যই যে অ্যাসাইনমেন্ট নাম্বার 10 নাম্বার হলে 10 নাম্বার, অ্যাসাইনমেন্ট 11 নাম্বার হলে 11 নাম্বার, 12 নাম্বার হলে 12, এভাবে তোমরা লিখবা, তাতে বুঝতে আমাদের সুবিধা হবে। আমার কথা কি আমি ক্লিয়ার করতে পারলাম? জি মিস। তোমাদের পরেরটা যে তোমরা যে গত কিবারে নিয়ে আসলাম, আমরা পরশুদিন নিয়ে আসলাম তাই না? পরশুদিন যে জমা দিলে 16 তারিখে, সে খাতাগুলো দেখা সম্ভব হয়নি, কিন্তু আগের খাতাগুলো দেখা হয়েছে। তো তোমাদের কিন্তু লেখাটা মানে তোমরা দেখছি যে দিনে দিনে তোমরা কিন্তু ভালো করছো, তার মানে তোমরা পড়াশোনা করছো, এটা তোমাদের জন্য খুব ভালো দিক। পড়াশোনা কিন্তু করতে হবে। ক্লাস আমরা এভাবে করছি, কিন্তু অনেক জায়গায় তো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না তাই না? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এগুলো পাচ্ছে না। এবং আজকের পাঠে আমরা যখন পড়লাম, পড়াশোনায় যে সমস্যাগুলোর কথা বললাম, যে বাল্য বিবাহ বা কর্মসংস্থানের অভাব বা নতুন করে দারিদ্র, এই জিনিসগুলো কিন্তু আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। এবং আমরা প্রায় শুনছি বাল্য বিবাহ হয়ে যাচ্ছে। মেয়েদের কি করছে, যে 9-10-এ পড়ে, তাদেরকে আর পড়াশোনা কি হবে, পরীক্ষা কবে হবে বুঝতে পারছে না, দিয়ে দিচ্ছে বিয়ে। তাতে কি হচ্ছে, সমস্যা কিন্তু কমছে না, সমস্যা আরো বাড়ছে, ঠিক কি না? তো এইগুলোর ক্ষেত্রে আমরা কি হব, আমরা যখন বাসায় বসবাস করবো, আমরা যখন সমাজে বসবাস করবো, আমরা কিন্তু সচেতন হব। পরিবারে যখন অনেক এরকম সময় দেখা যায়, তোমার পরিবারে না কিন্তু তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম ডিসিশন নেয় যে ওকে পড়াশোনা করায় লাভটা কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, যখন দেখা যায় যে তার ডিসিশন নেয় যে বিয়ে দিবে, তখন তোমাদের কি মনে হয় কি কোনো ভূমিকা নেই? আমি ক্লাস 8-এ পড়ি, আমার কোনো ভূমিকা নেই? তখন কিন্তু তোমারও ভূমিকা আছে, প্রতিবাদ কিন্তু করা যায় যে না, এভাবে বিয়ে দিলে কি লাভ হবে, যে সে কিন্তু মেয়েটা কিন্তু পরিপূর্ণ হচ্ছে না, তার সম্পূর্ণ জ্ঞান আসছে না, তার আগেই তাকে তোমরা এইভাবে দিয়ে দিচ্ছ। বুঝতে পেরেছ? তোমাদেরও কিন্তু কিছু কাজ আছে। আমরা 11 উইকের অ্যাসাইনমেন্ট থেকে কালকে জমা দিব। হ্যাঁ, তোমরা যারা জমা দাও নাই তারা আগামীকাল জমা দিতে যাবা। তারা আগামীকাল 10টা থেকে 12টার মধ্যে জমা দিতে যাবা, ঠিক আছে? জি মিস। ঠিক আছে, জি মিস। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। নো ম্যাম। ঠিক আছে, ভালো থাকো সবাই। ক্লাস কি শেষ করবো, না তোমাদের কোনো কথা বলার আছে? বলো। মিস। যারা এতক্ষণ আমার সাথে ক্লাস করলো তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা ক্লাস করছে না তাদেরকে ক্লাস। মিস আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বাবা, প্রশ্ন শোনার জন্য আছি আমি। মিস আমাদের স্কুলের নাম বাংলায় সংক্ষিপ্ত করে কিভাবে লিখবো? বাংলায় লিখতে চাইলে মানে হস্যই হস্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেটা হয় আর কি, ইউটাকে আমরা কি লিখি, হস্যই হস্য লিখি না, ইউ, এরকম করে লিখবা, ঠিক আছে? ওকে মিস। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ। আর আমরা যখন লিখি, তোমাদের যখন আমরা এটা ভিডিওতে দিই তখন দেখবা লিখি আমরা EUGSC,